আচ্ছা, দেখুন আজকে হচ্ছে আপনাদের আমাদের যে বই বাংলা সাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ প্রথম খণ্ড। তো সেখানে হচ্ছে যে টপিকগুলো আছে, অর্থাৎ আমাদের এখানে মিনিমাম ৩২টা মতো টপিক আছে। সব কিছু মিলিয়ে আর কি, কাব্য, কথা সাহিত্য, হ্যাঁ, নাট্য সাহিত্য, গদ্য আর প্রবন্ধ সাহিত্য, এটুকু মিলিয়ে করা আছে। ৩২ সাহিত্যিক আছে। তবে এখানে এসএলএসটি সিলেবাসকে কেন্দ্র করে আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস কিন্তু ৩টে যে অ্যাড হয়েছে, যেমন হচ্ছে মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্লাস সৈয়দ মুস্তফা সিরাজ, এইগুলো কিন্তু এই টপিককে অ্যাড করা নেই। এইগুলো আপনারা পাবেন আমাদের যে বাংলা সারথি বইটা মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে বেরিয়েছিল, আবার হয়তো বেরাবে জাস্ট মানে ২ মাসের মধ্যে, পুজোর সময় হয়তো। সেখানে আপনারা এই টপিকগুলো পেয়ে যাবেন যেগুলো মাদ্রাসাতে অ্যাড হয়েছে। কিন্তু এই বইতে এই মাদ্রাসার টপিকগুলো পাবেন না, বাকি এসএসসি যা টপিক আছে সেইগুলো পেয়ে যাবেন। তো এই বইটা এখন আউট অফ স্টক, এখন খোঁজ করলেও পাবেন না। আবার যখন বেরোবে আমি বলে দেবো গ্রুপে, আপনারা কিন্তু মানে নিয়ে নেবেন। তো এটা হচ্ছে ইউটিউবে আপলোড করা হবে, যাদের দরকার, যারা স্টুডেন্ট আছেন বা না আছেন সবাই এটা পেয়ে যাবেন। যেটা মারাত্মক টপিক, অনেকে এটা নিয়ে ভয় পায়। তো আশা করি এটা করার পর আপনাদের অনেক সহজভাবে কিন্তু এই প্রকাশকালগুলো পেয়ে যাবে। আজ যেটা করাবো, আমাদের যে বই আছে সূচিপত্র অনুযায়ী, সেই সূচিপত্র অনুযায়ী পুরো টপিক, মানে কার কোন কাব্যগ্রন্থর সাল, বা কোন উপন্যাসের সাল, বা গদ্য বা প্রবন্ধ গ্রন্থের সাল, বা নাট্য সাহিত্য বা নাটকের সাল যেগুলো আছে, সেগুলো পুরো যতটা পারবো সাজেশন করে দেবো। আমি সবসময় কমানোর চেষ্টা করবো, আমি কিন্তু অনেক সময় বাড়িয়ে ক্লাস করাই, কিন্তু আজকে চেষ্টা করব পুরো কমিয়ে সালগুলো দাগ দিয়ে দেওয়ার। তবে অবশ্যই আমাদের বই থেকে, আর ৬০০ পেজের পিডিএফ যেহেতু আমার কাছে নেই, যে ডিটিভি করে বুকমার্ট প্রকাশনী তার কাছে আছে, তাই আমি আজকে কিছু শেয়ার করতে পারলাম না। অন্যান্য দিন কী হয়, আমি বোর্ডটা শেয়ার করি, মানে পেজটা শেয়ার করি, যেহেতু একটা ক্লাস হয়, একটা টপিক ওয়াইজ হয়। আজ যেহেতু ৬০০ পেজের বই থেকে ক্লাস করানো হবে, তাই আমি কিন্তু এখানে ৬০০ পেজের পিডিএফ শেয়ার করতে পারবো না। আমার কাছে কিন্তু পিডিএফ নেই, যে ডিডিপি করে তার কাছে আছে। তাই সবাই বইটা খুলুন, বই থেকে দাগ নেবেন। ঠিক আছে, চলুন, যতটুকু পারবো আজকে করে দেব। তবে রবীন্দ্রনাথ ঠাকুরটা উপন্যাসটা আমি করতে পারি, কিন্তু কাব্যগ্রন্থ বা নাটক বা প্রবন্ধ গ্রন্থ এগুলো আমি করবো না, কারণ সময় পাবো না। আর একটা কথা, আমি ছোট গল্পের দাগ দেবো না। হ্যাঁ, গল্প গ্রন্থের দাগ দিতে পারি, কিন্তু ছোট গল্পের দাগ দেবো না, কারণ হাজারটা ছোট গল্প থাকতে পারে বা হাজারটা কবিতা থাকতে পারে, কবিতাও আমি দাগ দেবো না। ঠিক আছে, শুধুমাত্র উপন্যাস, নাটক, গদ্যগ্রন্থ আর প্রবন্ধ গ্রন্থ, আর হচ্ছে কাব্যগ্রন্থ। তবে একটা কথা বলি, এতগুলো যে আছে তার মধ্যে একটা হিউজ সিলেবাস আমাকে কমপ্লিট করাতে হবে। যতটুকু পারবো শর্টকাটে মারবো। আপনারা কিন্তু যেই উপন্যাস বা কাব্যগ্রন্থ বা নাটক বা গদ্যগ্রন্থ দাগ দেবো, তার বাইরে পড়ার দরকার নেই। কারণ আপনারা জানেন যে ২০১৬ সালে একমাত্র শরৎচন্দ্রের থেকে গৃহদা উপন্যাসটি প্রকাশকাল এসেছিল ২০১৬ সালে, যেটা কিন্তু প্রকাশকাল সবাই জানেন যে ১৯২০ খ্রিস্টাব্দ বা ১৩২৬ বঙ্গাব্দ, একদম সহজ পড়ে। তো আপনারা তার জন্য বহু কিছু প্র্যাকটিস করেন, যেটা কিন্তু কোনো ফলদায়ক নয়। তাছাড়া আপনারা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন এবার যে পরীক্ষাটা হলো, সেখানে কিন্তু কোনো রকম মানে সাল পড়েনি। আগেরবারে ৫৫-র মধ্যে পরীক্ষা ছিল এসএলএসটি, তাতেও মানে সাল পড়েছিল মাত্র একটা। এবারে ৯০ নম্বরের মাদ্রাসা পরীক্ষা হলো, যেখানে কোনো সাল পড়েনি। আর আপনারা হচ্ছে সাল নিয়ে কিন্তু মাথা খারাপ করেন, হ্যাঁ, যেটা আমার খুব বিরক্ত লাগে। দেখেছি ফেসবুকে অনেক কিছু সাল নিয়ে আপনারা মাথা খারাপ করেন, সে কোনো সালের কিন্তু কোনো ভূমিকাই নেই খুব একটা, অথচ ওটা নিয়ে আপনারা কিন্তু লড়াই শুরু করে দেন, একে অপরকে টোন কাটতে শুরু করে দেন। একটু আমাদেরকে বলি, গবেষণামূলক বই ছাড়া কিন্তু বাকি সাহিত্য ইতিহাসের কোনো ভরসা নেই। আমাদের বইয়ের সালগুলো যেহেতু গবেষণামূলক বই থেকে নেওয়া, খ্রিস্টাব্দ বঙ্গাব্দ সব আছে, তাই আমাদের বইয়ের সালটাকেই ফলো করতে পারেন। আর একটা কথা, আহ, বিগত পিএসসিতে ২০১৫ সালে বলয়গ্রাস উপন্যাসের সাল এসেছিল, যেখানে কিন্তু ১৯৪৯ খ্রিস্টাব্দ বা ১৩৫৬ বঙ্গাব্দ, এই ১৯৪৯ খ্রিস্টাব্দ কিন্তু পড়েনি, এর বঙ্গাব্দটা চেয়েছিল। তো যে খ্রিস্টাব্দ বঙ্গাব্দ ট্রান্সফার করতে জানে সে কিন্তু পেরে যাবে। তো এটা হচ্ছে ১৩৫৬ বঙ্গাব্দে প্রকাশিত। আমি যেহেতু যেহেতু এখানে কবিতা আর গল্পটা বলবো না, তো আপনারা বুঝতেই পারছেন কেন বলবো না। পরীক্ষায় প্রশ্ন আসে এটি কবে প্রকাশিত হয় বা এর প্রকাশকাল কত। তো কেন এটা চাই, প্রকাশকাল চেয়েছে মানে এটা কিন্তু পত্রিকায় প্রকাশকাল চায়নি, এটা কিন্তু গ্রন্থাগারে প্রকাশকাল চেয়েছে।
বা যেটা বই আকারে প্রকাশিত হয় বা পুস্তক আকারে প্রকাশিত হয় সেটাই কিন্তু প্রকাশকাল চেয়েছে এখানে। ওকে, তো সেই জন্য কিন্তু আমাদের বারবার বলছি, তো এখানে কোনো গল্প বা কবিতার সাল লাগবে না এখানে, বা আসেও না, শুধুমাত্র পত্রিকাটা আসে। কিন্তু উপন্যাস বা যেগুলো আদার্স কিছু আছে, অতবার নাম উচ্চারণ করছি না, তো সেইগুলোতে শুধুমাত্র যেগুলো মানে গ্রন্থাকারে প্রকাশিত হয় বা পুস্তক আকারে প্রকাশিত হয় তার সালটা এসএসসি চায়। হ্যাঁ, যেমন এই উপন্যাসটি কবে প্রকাশিত হয় বা এই উপন্যাসের প্রকাশকাল কত, এরকম ধরনের কিন্তু চাই। ওকে, তো আমি আমাদের বইটা খুলুন সবাই, আমি যেটা বলবো সেটুকুই করবেন, বাকিগুলো পড়ার দরকার নেই। তো তার আগে একটা কথা আমি শিখিয়ে দিই, খ্রিস্টাব্দ বঙ্গাব্দটা হয়তো অনেকে জানে না, অনেক ফলোয়ার্স জানে না। তো আমি দেখুন এবার লাস্ট বার বলে দিচ্ছি যে খ্রিস্টাব্দ থেকে কীভাবে বঙ্গাব্দ করতে হয়, বঙ্গাব্দ থেকে কীভাবে খ্রিস্টাব্দ করতে হয়। ফার্স্ট দেখুন, যখন বঙ্গাব্দ শুরু হবে সেই বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ কীভাবে করবেন। সোজা কথা, বৈশাখ মাস থেকে, মানে পহেলা বৈশাখ থেকে পৌষ মাসের 15 তারিখ, এটা একদম অথেন্টিক, এই 8.5 মাস, পহেলা বৈশাখ থেকে পৌষ মাসের 15 তারিখ, এই 8.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে হলে 593 যোগ করতে হয়। আর পৌষ মাসের 16 তারিখ থেকে চৈত্র মাসের শেষ, এই 3.5 মাস আপনাকে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হয়। আবার রিপিট করছি, পহেলা বৈশাখ থেকে পৌষ মাসের 15 তারিখ, এই 8.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করতে হয়। পৌষ মাসের 16 থেকে চৈত্র মাস, এই 3.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হয়। এবার মানে খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ কী করে করবেন, সেম রুলস, শুধু উল্টিয়ে দিন, যে পহেলা জানুয়ারি থেকে এপ্রিল 15 তারিখ, পয়লা জানুয়ারি থেকে এপ্রিল মাসের 15 তারিখ, এই 3.5 মাস খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করতে গেলে, আগেরটা ছিল যোগ, এটা হবে বিয়োগ, 594 বিয়োগ করতে হয়। 16 এপ্রিল থেকে 31 ডিসেম্বর, এই 8.5 মাস খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করতে গেলে 593 বিয়োগ করতে হয়। আরেকবার রিপিট করছি, 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করতে গেলে 594 বিয়োগ করতে হয়। আর 16 এপ্রিল থেকে 31 ডিসেম্বর, এই 8.5 মাস খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করতে গেলে 593 বিয়োগ করতে হয়। সবাই পারবেন, আর রিপিট করছি না। এই হচ্ছে সূত্র, বাকি যে স্যার যেরকম পারে বলুন, এরা কিন্তু তো মনে রাখবেন না। ঝামেলাটা কোথায় হয়, যখন পৌষ মাসের কোনো তারিখ আমরা জানতে পারি না সেটা ক তারিখ, তখন ঝামেলা হয় 593 করবো না 594 করবো, মানে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করবো না 594 বিয়োগ করবো, ওটা পৌষ মাসে ঝামেলা হয়, কারণ অনেক সময় তারিখ দেওয়া থাকে না, মাসের নাম দেওয়া থাকে, তো কখনো 593 হয়, বেশিরভাগ ক্ষেত্রে 593 আমরা যোগ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথ বলুন বা শক্তি চট্টোপাধ্যায় বলুন, ওখানে কিন্তু 594ও আমি দেখেছি যোগ করতে। তো এটা নিয়ে একটা ঝামেলা হয় পৌষ মাসটাকে নিয়ে, কারণ তারিখ পাওয়া যায় না, তারিখ পাওয়া গেলে কোনো ঝামেলা নেই। আবার সেরকম ঝামেলা হয় যখন খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করবো, 593 বিয়োগ করবো না 94 বিয়োগ করবো, ঝামেলা হয় সেই এপ্রিল মাসে। এপ্রিল মাসে 15 তারিখের আগে তো হলে সেটাকে আমরা 594 বিয়োগ করি, অথবা 16 এপ্রিল থেকে যদি হয় সেটা আমরা 593 বিয়োগ করি। কিন্তু এই এপ্রিল মাসে ঝামেলা হয়, যদি এপ্রিল মাসের তারিখ না দেওয়া থাকে তখন ঝামেলা হয় যে 593 বিয়োগ করবো না 594 বিয়োগ করবো। হ্যাঁ, তো এটা একটু ঝামেলা হয়, বাকি কোনো ক্ষেত্রে ঝামেলা নেই। তো দেখুন, ফার্স্ট হচ্ছে আমাদের বইয়ের 1 নম্বর পেজ খুলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যার কাছে কিন্তু বইটা নেই, জানি না সে ক্লাস করলে কোনো লাভ হবে কিনা, কারণ বইটা সবার কাছে থাকা উচিত, ঠিক আছে। দেখুন, আমি কিছু দেবো না, শুধুমাত্র দাগগুলো দেবো, পেজ নাম্বার বলবো আমাদের বই অনুযায়ী, মানে পঞ্চম সংস্করণ অনুযায়ী, এবার সেটা আপনারা খুঁজে ফিরে নেবেন। ওকে, তো ফার্স্ট দেখুন, এখানে যে সালটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 4 নম্বর পেজ, বেতাল পঞ্চবিংশতি, যার সাল হচ্ছে 1847। 4 নম্বর পেজ, অনুবাদ গ্রন্থ দেখুন, 1 নম্বর, বেতাল পঞ্চবিংশতি, 1847। সবাই একসাথে বুঝতে পারবেন। স্যার হ্যাঁ বলুন। বলছি কি পড়াবেন আজকে? আজকে হচ্ছে আধুনিক যুগ খুলুন, পুরো সমগ্র দাগ দিয়ে দেবো সালগুলো, যতটুকু হয় আর কি, 1 ঘন্টার মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বেতাল পঞ্চবিংশতি হলো
আমি কিন্তু কাল লেখায় যাব না, শুধুমাত্র কাল লেখা তো সবই ইম্পর্টেন্ট, যে এই গ্রন্থটি কাল লেখা, এই উপন্যাসটি কাল লেখা, সেটার জন্য আমি যাবো না, শুধুমাত্র সালগুলো বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখুন 6 নম্বর পেজ চলে যান। 6 নম্বর দাগ শকুন্তলা। শকুন্তলার সাল হচ্ছে ডিসেম্বর 1854। আমি তারিখ বঙ্গাব্দ খ্রিস্টাব্দ সব বলবো, আপনারা জাস্ট খ্রিস্টাব্দটাই পড়বেন। শকুন্তলা হচ্ছে ডিসেম্বর 1854। তারপর চলে যান কথামালা 7 নম্বর দাগ 1856। 6 নম্বর পেজেরই 7 নম্বর দাগ কথামালা 1856। তারপর চলে যান 7 নম্বর দাগের 7 নম্বর পেজের 11 নম্বর দাগ ভ্রান্তিবিলাস 1869। 7 নম্বর পেজের 11 দাগ ভ্রান্তিবিলাস 1869। তারপর চলে যান 8 নম্বর পেজে বিদ্যাসাগরের বেনামি রচনা অতি অল্প হইল আবার অতি অল্প হইল, দুটোই কিন্তু 1873। 1 নম্বর 2 নম্বর দাগ অতি অল্প হইল আবার অতি অল্প হইল। তারপর চলে যান 9 নম্বর পেজে 4 নম্বর দাগ রত্ন পরীক্ষা 1886। বাস, বিদ্যাসাগর কমপ্লিট। এবার আসুন মাইকেল মধুসূদন দত্ত। একটা কথা বলি, যেগুলো ছোট তার কিন্তু বেশিরভাগটাই পড়তে হয়, সাজেশন হয় না। যেমন রবীন্দ্রনাথের উপন্যাস মাত্র 13টা, বঙ্কিমের উপন্যাস 14টা, যেগুলো ছোট, হ্যাঁ সেগুলো কিন্তু, যেমন জীবনানন্দ দাশের কাব্য সংখ্যা ছোট, বা মধু দত্তের কাব্য ছোট, মানে কয়েকটা লিখেছেন, তো এগুলো একটু ঝামেলা হয় সাজেশন করতে, কারণ এগুলো সবই পড়তে হয়। তবু যতটা পারবো আমি চেষ্টা করবো কমিয়ে দেওয়ার। তারপর খুলুন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত দেখুন 20 নম্বর পেজ। 20 নম্বর পেজে 1 নম্বর দেখুন তিলোত্তম সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্যের সাল হচ্ছে 1860 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 2 নম্বর মানে 21 নম্বর পেজ মেঘনাথ বধ কাব্য 1861। সবই পড়তে হয় কারণ বেশিরভাগই দেওয়া আছে। এখানে সাজেশন করা সত্যি খুব মুশকিল, কারণ এখানে সবই করতে হবে। তারপর 3 নম্বর পেজ মানে 22 নম্বর পেজ 3 নম্বর দাগ রোজাঙ্গনা কাব্য 1861। তারপর 23 নম্বর পেজ 4 নম্বর দাগ বীরাঙ্গনা কাব্য 1862। আর 5 নম্বর দাগ চতুর্দশপদী কবিতাবলী 1866। তো এইগুলো মোটামুটি করতে হবে, কিছু করার নেই, এখানে সাজেশন করা যাবে না, কিন্তু বেশিরভাগটাই ইম্পর্টেন্ট আছে এখানে। তারপর চলে যান 27 নম্বর পেজ শর্মিষ্ঠা নাটক 1859। তারপর চলে যান 29 নম্বর পেজ একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, দুটোই 1860 খ্রিস্টাব্দ। তারপর 30 নম্বর পেজ পদ্মাবতী 4 নম্বর দাগ 1860। তারপর 31 নম্বর পেজ কৃষ্ণকুমারী নাটক 5 নম্বর দাগ 1861। তারপর চলে গেল দীনবন্ধু মিত্র। তো ইনিও মাত্র কম নাটক লিখেছেন, তাই এটা হচ্ছে কম করেই থাকবে। তো বিদ্যাসাগর কমপ্লিট, চলছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, যাই হোক দীনবন্ধু মিত্র যেহেতু কম লিখেছেন, তো এখানে একটু মানে বেশি করে পড়তে হবে, কিছু করার নেই। আচ্ছা দেখুন দীনবন্ধু মিত্রের কাব্যগ্রন্থ লাগবে না। 38 নম্বর পেজ 1 নম্বর দাগ নীল দর্পণ, ঢাকা থেকে প্রকাশিত, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, 1860 খ্রিস্টাব্দ। অনুবাদগুলো আমি বলছি না, ঠিক আছে। তারপর 40 নম্বর পেজ 2 নম্বর দাগ নবীন তপস্বিনী 1863।
তারপর দেখুন 42 নম্বর পেজ, 4 নম্বর দাগ, সধবার একাদশী 1866। তারপর 44 নম্বর পেজ, 6 নম্বর দাগ, জামাই বারিক 1872। তারপর বিহারীলাল চক্রবর্তী। 50 নম্বর পেজ, সঙ্গীত শতক 1862, 1 নম্বর দাগ। 2 নম্বর দাগ, বন্ধু বিয়োগ 1870। এখানে সবগুলোই মানে একটা মনে রাখার সুবিধা কি, এই বন্ধু বিয়োগ, 3 নম্বর নিসর্গ সন্দর্শন, 4 নম্বর হচ্ছে প্রেম প্রবাহিনী, 5 নম্বর হচ্ছে বঙ্গসুন্দরী, প্রত্যেকটাই চোখ বুঝে মুখস্থ করবে 1870। ঠিক আছে, যে সাজেশন করছি না, 2, 3, 4, 5 প্রত্যেকটাই চোখ বুঝে মুখস্থ করবে 1870 খ্রিস্টাব্দ। আর 6 নম্বরটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, সাউদা মঙ্গল 1879। তারপর একদম চলে যান 55 নম্বর পেজ, 11 নম্বর দাগ, বাউল বিংশতি 1887। আর 12 নম্বর দাগ, সাধের আসন 1889, মারাত্মক ইম্পর্টেন্ট। তারপর চলে যান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দীনবন্ধু মিত্র শেষ হয়ে গেছে, এবার চলে যান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তো বঙ্কিমবাবুর দেখুন মাত্র 14টা উপন্যাস লিখেছে, না বাংলার গুলো, ইংলিশগুলো একটা, রাজবংশ ওয়াইফ মোট 15টা, ইংরেজিকে মিলিয়ে। ফার্স্ট দেখুন 65 নম্বর পেজ, রাজবংশ ওয়াইফ, 1 নম্বর দাগ, 1864। 2 নম্বর দুর্গেশ নন্দিনী 1865। 63 নম্বর পেজ, 3 নম্বর কপালকুণ্ডলা 1866। 65 নম্বর পেজ, 5 নম্বর দাগ, বিষবৃক্ষ, মারাত্মক ইম্পর্টেন্ট 1873। তারপর 66 নম্বর পেজ, 8 নম্বর দাগ, রাধারানী 1886। 9 নম্বর চন্দ্রশেখরটা এসএসসির জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা হচ্ছে বিহার স্টেটে আছে, চন্দ্রশেখরটা বিহার স্টেটের জন্য, এসএসসি আসবে না, হ্যাঁ 1875। তারপরে হচ্ছে 10 নম্বর দাগ, রজনী 1877। 11 নম্বর দাগ, কৃষ্ণকান্তের উইল 1878। 68 নম্বর পেজ, 12 নম্বর দাগ, রাজসিংহ 1882। যেগুলো কম লিখেছে সেখানেই সমস্যা সলভ করতে হয়। 70 নম্বর পেজ, আনন্দমঠ 1882। 14 নম্বর দাগ, দেবী চৌধুরানী 1884। বাস, বঙ্কিমের হচ্ছে উপন্যাস শেষ। এবার প্রবন্ধ গ্রন্থ আসুন। প্রবন্ধ গ্রন্থে প্রথম প্রবন্ধ গ্রন্থ বলতেই হয় লোক রহস্য, 1 নম্বর, 72 নম্বর পেজ, 1874, লোক রহস্য 72 নম্বর পেজ। 2 নম্বর কমলাকান্তের দপ্তর, মারাত্মক ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিসেও দেওয়া আছে, 1875, স্যার একটু কমলাকান্তের দপ্তর। একটু আসতে বলবেন আমাদের, নোটস শেষ করবেন না তো, আমাদের পেজ নাম্বার মিল নেই। 72 নম্বর পেজ, লোক রহস্য 1 নম্বর, 1874। আর 2 নম্বর হচ্ছে কমলাকান্তের দপ্তর, 1875। 74 নম্বর পেজ, 4 নম্বর দাগ, মুচিরাম গুড়ের জীবনচরিত 1884। স্যার হ্যাঁ বলুন। বলছি আমাদের তো আগের সংস্করণ, বলছি পেজ নাম্বার মিল
একটু আসতে বললে আমাদের সুবিধা হয়, মানে উল্টে দেখতে হচ্ছে তো। তারপর 76 পেজ, 7 নম্বর দাগ, কৃষ্ণ চরিত্র, 1886। বাস বঙ্কিমবাবু শেষ। এবার গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ প্রায় 78 থেকে 80টা নাটক লিখেছিলেন। সবাই মিউট করুন। গিরিশচন্দ্র ঘোষ 78 থেকে 80টা নাটক লিখেছিলেন, তো এগুলো সাজেশন করা বিশাল মুশকিল আছে, তবুও আমি দেখছি চেষ্টা করে যতটুকু পারি আর কি, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, অনেকে গিরিশচন্দ্র ঘোষ ভুল জানেন, মানে 80 পেজে লেখাই আছে যে প্রথমে নাটকের নাম, তারপর প্রথম অভিনয়, মানে সবসময় যে ব্যাকেটে প্রথম অভিনয় থাকে তা নাই, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকেটে কিন্তু গ্রন্থাগারের প্রকাশকাল থাকে। শুধুমাত্র গিরিশচন্দ্র ঘোষের ক্ষেত্রে নাটকের পর আছে প্রথম অভিনয়, তাই যেগুলো কালো কালারে লেখা থাকে সেগুলো হচ্ছে প্রথম অভিনয়। তারপর মঞ্চ, মঞ্চের পাশে 4 নম্বর দাগ গ্রন্থাগারের প্রকাশ। তাই মনে রাখবেন যে 4 নম্বর দাগটা গ্রন্থাগারের প্রকাশ, 2 নম্বর দাগটা নয়। এটা কিন্তু অনেকে ভুল করে। দেখুন আমি পঞ্চম সংস্করণে লিখে দিয়েছি যে সবার শেষ সালটি এই নাটকগুলির গ্রন্থাগারে প্রকাশকাল, ঠিক আছে। দেখুন ফার্স্ট মানে আগমনী, আগমনী হচ্ছে প্রকাশকাল হচ্ছে 29শে সেপ্টেম্বর 1877, পেজ নাম্বার 80। আগমনী 29 সেপ্টেম্বর 1877, পেজ নাম্বার 80, 1 নম্বর দাগ। আর অকাল বোধন, এটা সাল হচ্ছে 3 অক্টোবর 1877, 2 নম্বর দাগ। তারপর 9 নম্বর দাগ, 82 নম্বর পেজ। 9 নম্বর দাগ, 82 নম্বর পেজ, সীতার বনবাস, 20 জানুয়ারি 1882। আপনারা শুধু 82টাই মুখস্থ রাখবেন, আমি জাস্ট খুব ডিটেলস বলছি। স্যার সালটা আর একবার বলুন। কোনটা? সালটা? সীতার বনবাস 20 জানুয়ারি 1882, একদম 4 নম্বর শেষেরটা পুরো, তো ডান দিকে যেটা আছে। তারপর চলে যান 84 পেজের 18 নম্বর দাগ, পাণ্ডবের অজ্ঞাতবাস, 1883। 18 নম্বর দাগ, 84 পেজে পাণ্ডবের অজ্ঞাতবাস, 1883। তারপর চলে যান স্যার একবার বলুন, কি বললেন? শুনতে পেলাম না। পাণ্ডবের অজ্ঞাতবাস, 1883, 18 নম্বর দাগ। তারপর চলে যান 85 নম্বর পেজ, 26 নম্বর দাগ, চৈতন্য লীলা, 10 আগস্ট 1886। 26 নম্বর দাগ, 85 পেজ, চৈতন্য লীলা, 10 আগস্ট 1886। বারবার বলছি তারিখ মনে রাখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনার তারিখটা মনে রাখবেন না, শুধুমাত্র সালটা মনে রাখবেন। তারপর চলে যান 86 নম্বর পেজ, 31 নম্বর দাগ, বিলমঙ্গল ঠাকুর, 25 অক্টোবর 1888। 25 অক্টোবর 1888, মারাত্মক ইম্পর্টেন্ট। তারপর 88 নম্বর পেজ, এটা বিহার স্টেট প্লাস এসএসসি, খুবই ইম্পর্টেন্ট। 88 নম্বর পেজে 37 নম্বর দাগ, প্রফুল্ল, 22
আগস্ট 1889, প্রফুল্ল 22 আগস্ট 1889, 88 নম্বর পেজে 37 নম্বর দাগ। আর একটা মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে 89 পেজের 46 নম্বর দাগ। 89 পেজের 46 নম্বর দাগ, জনা জনা হচ্ছে 28 ফেব্রুয়ারি 1894, অনেকে 93 বলে, 93 হচ্ছে রচনাকাল, সেটা অনেকে জানে না। 28 ফেব্রুয়ারি 1894 এটা হচ্ছে প্রকাশকাল। রচনাকাল পরীক্ষায় লাগে না, প্রকাশকাল পরীক্ষায় লাগে, তাই 1894 হবে জনার অথেন্টিক প্রকাশকাল। তিপ্পান্ন নম্বর দাগ, কালাপাহাড়, যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে। তো সেই কালাপাহাড় নাটকও আছে গিরিশচন্দ্র ঘোষের। 53 নম্বর দাগ, কালাপাহাড়, 3 অক্টোবর 1896, 3 অক্টোবর 1896, 53 নম্বর দাগ। 93 পেজ 69 নম্বর দাগ, বলিদান, 69 নম্বর দাগ, বলিদান, 93 নম্বর পেজ, 3 জুন 1905 খ্রিস্টাব্দ, 3 জুন 1905 খ্রিস্টাব্দ। তারপর 70 নম্বর দাগ, সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা 10 জানুয়ারি 1906, 70 নম্বর দাগ, 10 জানুয়ারি 1906, 70 নম্বর দাগ। তারপর 94 পেজ 73 নম্বর, জাইসা কাতাইসা প্রহসন, 16 জুলাই 1907 খ্রিস্টাব্দ। আচ্ছা, গিরিশচন্দ্র ঘোষ শেষ, যদি অনেকটা বড়, কিন্তু জানি না কতটুকু শেষ করতে পেরেছি। তারপর দেখুন জগদীশচন্দ্র বসু, এত দুটো মাত্র আছে। জগদীশচন্দ্র বসু চলে যান একদম, এর একটাই ইম্পর্টেন্ট, 110 নম্বর পেজ, 110 নম্বর পেজের একটাই করুন, অব্যক্ত। 110 নম্বর পেজের 1 নম্বর দাগ, অব্যক্ত। অব্যক্ত সাল হচ্ছে 1921 খ্রিস্টাব্দ বা 1328 বঙ্গাব্দের আশ্বিন মাস। 110 নম্বর পেজের 1 নম্বর দাগ, অব্যক্ত, 1921 খ্রিস্টাব্দ বা 1328 বঙ্গাব্দের আশ্বিন মাস। জগদীশচন্দ্র বসু কমপ্লিট। এবার রবি ঠাকুরের আমি উপন্যাসটা করাতে পারি, ঠিক আছে, ছেড়ে যাবো না, উপন্যাসটা করুন। এটা সাজেশন করা উচিত নয়, কারণ 13টা মাত্র উপন্যাস লিখেছেন। তো 122 নম্বর পেজ, করুণা, 1 নম্বর দাগ, 1877 থেকে 78, যেহেতু কোনো গ্রন্থাগারে প্রকাশিত হয়নি, তাই 77-78 করাটাই শ্রেয়, ঠিক আছে। করুণা। 2 নম্বর দাগ, বউ ঠাকুরীর হাট, এটা বিএস স্টেডির জন্য খুবই ইম্পর্টেন্ট। বউ ঠাকুরীর হাট, 2 নম্বর দাগ, 1883। তারপর 123 নম্বর পেজে 3 নম্বর দাগ, রাজশ্রী, 1887। 4 নম্বর চোখের বালি, মারাত্মক ইম্পর্টেন্ট। 4 নম্বর চোখের বালি, মারাত্মক ইম্পর্টেন্ট, 1903 বা 1309। তারপর 126 নম্বর পেজের 6 নম্বর দাগ, গোরা, 1910 বা 1316।
গোরা 1910 বা 1316। 128 নম্বর পেজ, 7 নম্বর দাগ, ঘরে বাইরে 1916 বা 1323। তারপর 130 নম্বর পেজ, 9 নম্বর দাগ, যোগাযোগ উপন্যাস 1929 বা 1336। তবে এই উপন্যাসের সালের থেকে এর পূর্ব নাম 3 পুরুষ, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 10 নম্বর মারাত্মক ইম্পর্টেন্ট, শেষের কবিতা 1929 বা 1336। আর লাস্ট হচ্ছে 132 নম্বর পেজ, 13 নম্বর দাগ, 4 অধ্যায়, তার জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস বা শেষ উপন্যাস করলেই হবে, 1934। 4 অধ্যায় 1934, রবীন্দ্রনাথ ঠাকুর কমপ্লিট। গল্প গ্রন্থগুলো আছে, তো গল্প গ্রন্থগুলো বলে দিচ্ছি দাঁড়ান। গল্পগুলো বলছি না, গল্প গ্রন্থ বলছি। 140 নম্বর পেজ খুলুন, আমি কিন্তু কিছু আপডেট করেছি। গল্পগ্রন্থ 140 নম্বর পেজ খুলুন। দেখুন, তার যে প্রথম প্রকাশিত গল্প সংকলন ছোট গল্প, পণ্য ফাল্গুন 1300 বা 1894, ঠিক আছে। 140 নম্বর পেজে 1 নম্বর দাগ, ছোট গল্প, প্রথম প্রকাশিত গল্প সংকলন, 15 ফাল্গুন 1300 বঙ্গাব্দ বা 1894 খ্রিস্টাব্দ। তারপর গল্পগুচ্ছ 1926 খ্রিস্টাব্দ বা শ্রাবণ 1333 বঙ্গাব্দ। গল্পগুচ্ছ 1926 বা শ্রাবণ 1333। লিপিকা, লিপিকার মধ্যে সব কিছু অন্তর্গত, 17 আগস্ট 1922। তারপর সে দন্তেষ্টকার সে 1937 বা বৈশাখ 1344। তারপর তিন সঙ্গী, মারাত্মক ইম্পর্টেন্ট, 1940 বা পৌষ মাস 1347। এখানে দেখুন পৌষ মাস তারিখ জানেনি, তাই 593 ধরেছে, আর সঙ্গে 594 যোগ করতে হবে। তিন সঙ্গী 1940 বা পৌষ 1347। তারপর চলে আসুন দ্বিজেন্দ্রলাল রায়, 151 পেজ। দ্বিজেন্দ্রলাল রায় 151 পেজ। দেখুন, কাব্যগ্রন্থ যেটা আছে, 1 নম্বর দাগ, আর্যগাথা, প্রথম খণ্ড 1882, দ্বিতীয় খণ্ড 1893, প্রথম খণ্ড 1882, দ্বিতীয় খণ্ড 1893। তারপর হচ্ছে একদম চলে যান 6 নম্বর আলেখ্য, 6 নম্বর আলেখ্য 1907, আলেখ্য 1907। তারপর নাটক, ফার্স্ট হচ্ছে প্রহসন, 1 নম্বর হচ্ছে সমাজ বিভ্রাট ও কল্কি অবতার, 1895। সমাজ বিভ্রাট ও কল্কি অবতার 1895, 1 নম্বর দাগ, ওই 151 নম্বর পেজ।
তারপর 152 নম্বর পেজ 6 নম্বর দাগ, 152 নম্বর পেজ 6 নম্বর দাগ, আনন্দ বিদায় 1912, আনন্দ বিদায় 1912। বিশাল বৃষ্টি হচ্ছে, সব কারেন্ট পালায় না বলে ওয়াইফাইটা চলছে। তারপর দেখো ইতিহাস স্টোরি নাটক, একদম চলে যাও 4 নম্বর দাগ, নূরজাহান 1908, নূরজাহান 1908। দেখো এই সালটা কিন্তু একটু মিস্টেক আছে, 1 মার্চ 1908 ছিল, ওটা 1315 নয় 1314 হবে, ঠিক আছে। 1 মার্চ 1908 মানে 594 হবে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল 15 তারিখ পর্যন্ত আমি বলেছিলাম 594 বিয়োগ করতে হয়, তো এটা 1314 হবে। তারপর দেখো মেবার পতন, 153 নম্বর পেজ 6 নম্বর দাগ, 153 নম্বর পেজ 6 নম্বর দাগ, মেবার পতন 1908 খ্রিস্টাব্দ। তারপর শাহজাহান 7 নম্বর দাগ, মারাত্মক ইম্পর্টেন্ট, 1909। হ্যালো, এর আগেরটা কি বলুন? হ্যাঁ, এর আগেরটা একটু বলুন, শুনতে পেলাম না। 6 নম্বর দাগ, মেবার পতন 1908 খ্রিস্টাব্দ, 6 নম্বর দাগ, মেবার পতন 1908 খ্রিস্টাব্দ। সাত নম্বর দাগ, শাহজাহান মারাত্মক ইম্পর্টেন্ট, 1909 খ্রিস্টাব্দ, যেটা তিনি বিদ্যাসাগর মহাশয়কে উৎসর্গ করেন। 7 নম্বর দাগ শাহজাহান 1909 খ্রিস্টাব্দ। তারপর 8 নম্বর চন্দ্রগুপ্ত, এটা বিহার সেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত 8 নম্বর দাগ 1911 খ্রিস্টাব্দ বা 1318 বঙ্গাব্দ। তারপর 9 নম্বর দাগ সিংহল বিজয় 1915। তারপর চলে আসো 153 নম্বর পেজেরই 2 নম্বর পৌরাণিক নাটক সীতা, সীতা হচ্ছে 1908। তারপর চলে আসো 154 নম্বর পেজ, তার মাত্র সামাজিক নাটকের সংখ্যা 2টি, খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রকাশিত সামাজিক নাটক হচ্ছে পরপারে, যার সাল হচ্ছে 1912, আর 2 নম্বর হচ্ছে বঙ্গনারী, তার মরণোত্তর বা দ্বিতীয় নাটক আর কি, বঙ্গনারী 1916। 154 নম্বর পেজ সামাজিক নাটকের 1 নম্বর পরপারে 1912, 2 নম্বর বঙ্গনারী 1916। আর গদ্য রচনা বা গদ্যগ্রন্থ, এটা অনেকে বলছে যে নাটক, প্রহসন, এটা কিন্তু প্রহসন নয়, এটা দ্বিজেন্দ্র রায়ের জীবনীকার রথীন্দ্রনাথ রায় বলেছেন, এটা একবারে হচ্ছে গদ্য রচনা বা গদ্যগ্রন্থ হবে, যেটা হচ্ছে 1889 বা 1395। 1 নম্বর হচ্ছে এক ঘরে 1889, মানে 2 জানুয়ারি 1889, 594 বিয়োগ করুন 1395। বাস, দ্বিজেন্দ্র রায় কমপ্লিট। এবার আসুন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী থেকে এসএস মাদ্রাসা সার্ভিস করে একটা প্রশ্ন এসেছিল। যাই হোক, চলে আসুন 160 নম্বর পেজ 1 নম্বর দাগ, যদিও কাব্যগ্রন্থে তার অন্তর্ভুক্ত নেই এসএলএসিতে, তবু পড়তে হবে। 1 নম্বর দাগ সয়েট পঞ্চাশত 1913, 1 নম্বর দাগ সয়েট পঞ্চাশত 1913।
160 নম্বর পেজ। তারপর চলে আসুন 162 নম্বর পেজ। এক নম্বর দাগ, তেল নুন লকড়ি 1906। 162 নম্বর পেজ, 1 নম্বর দাগ, তেল নুন লকড়ি 1906। 163 নম্বর পেজ, 2 নম্বর দাগ, বীরবলের হালখাতা 1917। 163 নম্বর পেজ, 2 নম্বর দাগ, বীরবলের হালখাতা 1917। তারপর এখন চলে যান 168 নম্বর পেজ, 168। আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ 1 নম্বর, আত্মকথা। আত্মকথা হচ্ছে 1946 বা জ্যৈষ্ঠ 1353 বঙ্গাব্দ। 1946 বা জ্যৈষ্ঠ 1353 বঙ্গাব্দ। তারপর 169 নম্বর পেজ, গল্পগ্রন্থ বা গল্প সংকলন। যদিও এটা এসএসসির অন্তর্ভুক্ত নয়, তবুও করতে হবে। 1 নম্বর দাগ, 4 ইয়ারি কথা 1916। 4 ইয়ারি কথা 1 নম্বর দাগ, 1916। বারবার বলেছি প্রকাশকাল বলছি, কিন্তু কাল লেখা শুধুমাত্র বলিনি। যেমন আপনি পড়তে পারে যে নীললোহিতের আদিপ্রেম কাল লেখা, হ্যাঁ, পঙ্কজ চৌধুরীর লেখা, কিন্তু আমি সাল যেহেতু লাগবে না এটার, তাই এই ধরনের অনেক প্রশ্ন থাকলে আমি সাল কিন্তু বলবো না, ঠিক আছে? শুধুমাত্র যেগুলো সাল ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। পঙ্কজ চৌধুরী কমপ্লিট। এবার আসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেক লিখেছেন, সত্যি কথা বলতে খুব মুশকিল। 1 নম্বর 180 নম্বর পেজ, 1 নম্বর দাগ, বড় দিদি 1913। বড় দিদি 1 নম্বর দাগ, 1913। একটু বলুন তার একবার। 180 নম্বর পেজ, 1 নম্বর দাগ, বড় দিদি 1913 বা 1320। তারিখটা আপনারা লিখে দিতে পারেন। 30 সেপ্টেম্বর 1913, 14 আশ্বিন 1320। আমাদের বই শুধু 1320 আছে, এটা হবে 14 আশ্বিন 1320। তারপর চলে আসুন 2 নম্বর দাগ, বিরাজ বউ 1914। 2 নম্বর দাগ, বিরাজ বউ 1914। সিনথেটিক কাপড় নয়? কি বলছেন? 2 নম্বর দাগ, বিরাজ বউ 1914। আচ্ছা, 3 নম্বর দাগে পরিণীতা, ওটা দাগ দিতে হবে না, ওটা 1320 বঙ্গাব্দ আছে, 1321 বঙ্গাব্দ হবে, ঠিক আছে? 3 নম্বর দাগ পরিণীতা দাগ দেওয়ার দরকার নেই, ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওটা 1321 হবে, 20 হবে না, ঠিক আছে? ঠিক করে নিন, ওটা মিস্টেক ছিল। পরিণীতা উপন্যাসটি গল্প মিলের থেকে শুনলাম কদিন আগে, দারুণ উপন্যাস। আমি ভাবলাম আবার দেবদাসের মতো না হয়, পরে আবার চেঞ্জ করে দিল। যাই হোক, দাগ দরকার নেই ওটা। 181 পেজের 5 নম্বর দাগ, পল্লী সমাজ 1916। 181 নম্বর পেজের 5 নম্বর দাগ, পল্লী সমাজ 1916। তারপর 182 নম্বর পেজের 7 নম্বর দাগ, বৈকুণ্ঠের উইল 1916। বৈকুণ্ঠের উইল 7 নম্বর দাগ, এটা হচ্ছে 1916।
তারপর 9 নম্বর দাগ, শ্রীকান্ত উপন্যাস 4টা খণ্ড বা 4টা পর্ব মারাত্মক ইম্পর্টেন্ট। এই সালগুলো ঝরঝরে মুখস্থ করতে হবে, ঠিক আছে? দরকারের পর করে মুখস্থ করবেন। তো শ্রীকান্ত 9 নম্বর দাগ, প্রথম পর্ব 1917। তারপর দেখুন 10 নম্বর দাগ, দেবদাস 1917, এটাও 17। 10 নম্বর দাগ, দেবদাস 1917। তারপরে 184 নম্বর পেজ, এরপর সে পাণ্ডুলিপি পড়ে যায় 1912 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার রচনা করেন যে উপন্যাসটি। 12 নম্বর দাগ, চরিত্রহীন 1917। চরিত্রহীন 1917। তো 13 নম্বর দত্তা, এসএসসির জন্য ইম্পর্টেন্ট নয় কিন্তু বিআরসির জন্য ইম্পর্টেন্ট। 13 নম্বর দাগ, দত্তা 1918। এটা এসএসসির জন্য নয়, বিআরসির জন্য, ঠিক আছে? তারপর শ্রীকান্ত দ্বিতীয় পর্ব 14 নম্বর দাগ, 1918। 14 নম্বর দাগ, শ্রীকান্ত দ্বিতীয় পর্ব 1918। তারপর 185 নম্বর পেজ, 15 নম্বর দাগ, যেটা এসএসসিতে এসেছিল, গৃহদাহ 1920। 15 নম্বর দাগ, গৃহদাহ, যে এসএসসিতে এসেছিল বিগত বছরে 16 সালে। তো সেই 1920, 20 মার্চ 1920 বা ফাল্গুন 1326। এবার 17 নম্বর দাগ, দেনা পাওনা, যে নামে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আছে, সে নামে শরৎচন্দ্রের উপন্যাস আছে, নাম হচ্ছে দেনা পাওনা 1923। সেরকমই যে নামে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস আছে, সেরকমই প্রমথ চৌধুরীর ঘরে বাইরে প্রবন্ধ গ্রন্থ আছে, কিন্তু সাল ইম্পর্টেন্ট নয়। যাই হোক, 185 নম্বর পেজ, 17 নম্বর দাগ দাও, দেনা পাওনা 1923। 186 নম্বর পেজ, যে উপন্যাসটি ব্রিটিশদের দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল, সেই 19 নম্বর দাগ, পথের দাবি, মারাত্মক ইম্পর্টেন্ট 1926। পথের দাবি 1926। 20 নম্বর দাগ, শ্রীকান্ত তৃতীয় পর্ব 1927। শ্রীকান্ত তৃতীয় পর্ব 1927। আচ্ছা, তারপর 22 নম্বর দাগ, শ্রীকান্ত চতুর্থ পর্ব 1933। 22 নম্বর দাগ, শ্রীকান্ত চতুর্থ পর্ব 1933। তাহলে 4টা খণ্ড আমরা কি জানতে পারলাম? শ্রীকান্ত উপন্যাস 4টা খণ্ড, আমাদের প্র্যাকটিস সেট বইতেও দেওয়া আছে। কি কি সাল কত? 1917, 1918, 1927, 1933, ঠিক আছে? তো এই 4টা খণ্ড খুবই ইম্পর্টেন্ট। এই উপন্যাসটির পূর্ব নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। ওকে, তারপর দেখো 25 নম্বর দাগ, যদিও সাল দাগ নেওয়ার দরকার নেই, তথ্যটা বলে দিচ্ছি যে শেষের পরিচয় যেমন কি, এখানে একটা তথ্য ইম্পর্টেন্ট আছে, যে উপন্যাসটি রাধারানী দেবী সম্পূর্ণ করেন, কিন্তু সাল ইম্পর্টেন্ট নয়। আমি যে এই ধরনের তথ্য আমি যেমন তোমাদের বলছি না, তথ্যর জন্য বলছি না, আমি কিন্তু মনে রাখবে এখানে আমি সাল ওয়াইজ বলছি। তো অনেক উপন্যাস ইম্পর্টেন্ট যেগুলো হয়তো প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সালের জন্য ইম্পর্টেন্ট নয়। যেমন এই কথাটা ইম্পর্টেন্ট যে শেষের পরিচয় উপন্যাসটি কে সম্পূর্ণ করেন, সম্পূর্ণ করেন কে? রাধারানী দেবী। তো সাল ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো সেরকমই অনেক উপন্যাস আমি ছেড়ে দিয়েছি যেগুলো সাল ইম্পর্টেন্ট নয়। এটা কিন্তু মাথায় রাখবে, আমি এখানে তথ্যের জন্য বলিনি। এমন নয় যে আমি তথ্যর জন্য মানে শুধু সাল দাগ দিচ্ছি মানে ওই তথ্যগুলোই পড়বে, তা কিন্তু নয়। আমি সালের জন্য যেগুলো দাগ দিচ্ছি শুধুমাত্র সালের জন্য, বাকি যে উপন্যাস আমি ক্লাসে করিয়েছি বা কাব্যমন্ত্রীর ক্লাসে করিয়েছি সেইগুলোর তথ্যগুলো পড়বে। আর সালগুলো আমি এতদিনে যা বলেছি সেগুলো পড়ার দরকার নেই। এইবার যে সালগুলো আমি বলছি শুধুমাত্র সেই সালগুলো পড়লেই হয়ে যাবে। তারপর দেখো 189 পেজ, গল্পগ্রন্থ চলে আসো। 1 নম্বর দাগ, বিন্দুর ছেলে অন্যান্য গল্প বা বিন্দুর ছেলে, 189 পেজের 1 নম্বর দাগ, বিন্দুর ছেলে 1914।
বিন্দুর ছেলে বলে, কিন্তু অ্যাকচুয়ালি গল্পগ্রন্থের নাম হচ্ছে বিন্দুর ছেলে অন্যান্য গল্প। 3টা গল্প আছে, 1914। তারপর 190 পেজের 2 নম্বর দাগ, মেজ দিদি অন্যান্য গল্প বা মেজ দিদি, এটা হচ্ছে 1915। তারপর 193 নম্বর পেজ, সাজেশন করা মুশকিল 3টাই পড়বে নাটকে। ষোড়শী 1 নম্বর দাগ, 1927। 2 নম্বর রমা, 1928। 3 নম্বর বিজয়া, 1934। এই নাট্যরূপগুলো পড়বে। অনেক নাট্যরূপ আমরা দিয়েছিলাম, আমাদের বইতে নেই কিন্তু ইউটিউবে আছে, মাদ্রাসার আগে দিয়েছিলাম, দেখে নিতে পারো। আর একটা উপন্যাসের নাট্যরূপ খুবই বিখ্যাত, কিন্তু সাল জানা যায়নি, সেটা হচ্ছে এই যে 3টা উপন্যাস বললাম, এই 3টা উপন্যাস শরৎচন্দ্র নিজে নাট্যরূপ দিয়েছিলেন। তাই শরৎচন্দ্র কর্তৃক নাট্যরূপের সংখ্যা তার নিজের উপন্যাসে সেটা হচ্ছে 3টি। এছাড়া আরও উপন্যাসে নাট্যরূপ অনেকে দিয়েছেন, তার মধ্যে একটি বিখ্যাত আমাদের বইতে আছে, গৃহদাহ। ঠিক আছে, এটা নাট্যরূপ দিয়েছিলেন অচলা নামে শিশির কুমার ভাদুড়ী। এটা সাল জানা যায়নি। ঠিক আছে, তারপর দেখো প্রবন্ধ গ্রন্থ 1 নম্বর দাগ, নারীর মূল্য। যদি কোনো বইয়ে মিস্টেক থাকে দেখে নেবে সালটা। 18 মার্চ 1924 বা চৈত্র 1330। 18 মার্চ 1924 বা চৈত্র 1330। দেখুন মার্চ আছে, তাই হচ্ছে 594 যোগ মানে 594 বিয়োগ 1330 বঙ্গাব্দ। ঠিক আছে, আচ্ছা আর দরকার নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কমপ্লিট, তাড়াতাড়ি করুন। মিনিমাম 600 পেজের মধ্যে 300 পেজ শেষ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। তারপর দেখুন রাজশেখর বসু, তারা একদিন ক্লাসে শেষ করতে হবে। তারপর দেখুন রাজশেখর বসু 1 নম্বর হচ্ছে গড্ডলিকা। অ্যাকচুয়ালি গবেষণামূলক বইতে 25 আছে, কিন্তু প্রচলিত মতানুযায়ী আছে 24 খ্রিস্টাব্দ। ঠিক আছে, গড্ডলিকা 3 নম্বর পেজ, 1 নম্বর দাগ। কজ্জলি 1928 বা 1335। তারপর 6 নম্বর দাগ, কৃষ্ণকলি ইত্যাদি গল্প 1954 বা চৈত্র 1360। তারপর 8 নম্বর, আনন্দীবাই ইত্যাদি গল্প 1957 বা 1364 বঙ্গাব্দ। তারপর অভিধান, এটা হচ্ছে 1 নম্বর চলন্তিকা 1930 বা 1337। এটা অনেকে 1937 বলে, সেটা কিন্তু ভুল। 1337 বঙ্গাব্দ বা 1930 খ্রিস্টাব্দ, এটাই হচ্ছে অথেন্টিক সাল। তারপর দেখো বলছি ওটা 1937 বলেই তো ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। আমি প্রমাণ দিয়েছি, আমি আপনাকে আমাকে হাই করবেন, আমি পাঠিয়ে দেবো। মিনিমাম 6-7টা বই থেকে প্রমাণ দেওয়া আছে। ঠিক আছে, সব গবেষণামূলক বই থেকে। এমনকি যেটা টেক্সট বই অনেকের আছে সেখানেও ভুল আছে, মানে পশ্চিমবঙ্গের যে বইটা পর্ষদের, তবু আমি গবেষণা করেছিলাম 7-8টা বই থেকে, সব অথেন্টিক বই। বা এমনকি বাংলাদেশের বইতেও দেওয়া আছে সব 30 খ্রিস্টাব্দ, প্রকাশনীর নাম বা একটা তথ্য দেওয়া আছে, আমি সব পাঠিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, ফেসবুকে দিয়েছি, আপনাকে পাঠিয়ে দেবো। তারপর দেখুন হ্যালো, হ্যাঁ বলুন। বলছি রাজশেখর বসু থেকে কৃষ্ণকলি ইত্যাদি গল্পের সালটা কত বললেন? 1954 বা চৈত্র 1360। অনেক জায়গায় আর 53, আর অনেক জায়গায় হ্যাঁ, 53 আছে,
কিন্তু অ্যাকচুয়ালি অথেন্টিক বই আছে চৈত্র 1360, মানে অ্যাকচুয়ালি 594। আপনাকে দেখুন চৈত্র মাস আছে, 594 যোগ করলে 54 হচ্ছে। আমি জানি না কেন আর আর 53 আর- আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আর কোনটা কোনটা বলেন, কৃষ্ণকলির পরে আর কোনটা আর বললেন? কিছু তবুটা আবার 53 মনে রাখতে পারেন, কিন্তু গবেষণামূলক বইতে খ্রিস্টাও দেওয়া নেই, শুধু দেওয়া হয় চৈত্র 1360। তো চৈত্র 1360 মানে আমরা জানি 594 বিয়োগ করতে হয়, যোগ করতে হয় এখানে, ঠিক আছে। আচ্ছা, আর বললাম যে আনন্দী বা ইত্যাদি গল্প 1957 বা 1364। এর কি একটাই? হ্যাঁ এই ওটাই। আচ্ছা, বিখ্যাততার উক্তি হচ্ছে যারা খ্যাতির শীর্ষে উঠেছেন তাদের পদবীর দরকার হয় না, ঠিক আছে। রাজশেখর বসু কমপ্লিট। আর চলচিন্তা বলেছিলাম, চলন্তিকা বলেছিলাম, ঠিক আছে, ওটা দাগ নিয়ে নেবেন। 1930 বা 1337 বঙ্গাব্দ। তাহলে দেখুন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ইঞ্জিনিয়ার কবি, দুঃখবাদী কবি, যাই হোক, তার পুরো পরকে 4টা কাব্যগ্রন্থ, মানে সবই পড়তে হবে এখানে, মানে লিখে নিত, মানে তিনি 6টা মাত্র লিখেছিলেন কাব্যগ্রন্থ। যাই হোক, 210 পেজে 1 নম্বর দাগ, মরীচিকা, 1923 বা 1330। এটা যে আহ, দক্ষিণ 24 পরগনা, সেখানে বিষ্ণুপুর বলে জায়গা আছে, বাঁকুড়ার বিষ্ণুপুর নয় কিন্তু, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এই সালটা পড়েছিল যে মরীচিকার সাল কত, 1923 বা 1330। তার মানে বুঝতেই পারছেন যে যেগুলো সহজ সাল সেগুলোই পড়ে আপনারা কিন্তু মাথা খারাপ করছেন ভুল করে, ঠিক আছে। তো মরীচিকা 1923 বা 1330, 210 নম্বর পেজ। তারপর দেখুন 211 নম্বর পেজ, মরুশিকা, 1927। 3 নম্বর হচ্ছে মরুমায়া, 1930। 4 নম্বর সায়ম, 1940। 5 নম্বর ত্রিজামা, 1948। সবই পড়তে হবে, 6টা আছে, শাসন করে যাবে না, ঠিক আছে। মরীচিকা 27, 3 নম্বর মরুমায়া 30, 4 নম্বর সায়ম 40, 5 নম্বর তিজামা 1948, সব 211 নম্বর পেজ। আর 212 নম্বর পেজে নিশান্তিকা, 1957 বা অগ্রহায়ণ 1364 বঙ্গাব্দ। আর তারপর এখন ত্রিজামা, হ্যাঁ, মাদ্রাসাতে ত্রিজামাটা এসেছিল কার লেখা? কাল লেখা এসেছিল, হ্যাঁ। আমি বলি যে সব করতে হবে, কোনো সাল দরকার নেই। তারপর দেখুন 213 নম্বর পেজ, কাব্য পরিমিতি, যেটা আগের বার এসে এসেছিল, কাব্য পরিমিতি 213 নম্বর পেজ। এটা হচ্ছে 1931 বা 1338। আর একটা বিখ্যাত হচ্ছে স্মৃতিকথা, সেটা আত্মজীবনীর প্রবন্ধ গ্রন্থ বা গ্রন্থ বলতে পারেন, প্রবন্ধ গ্রন্থ নয় হয়তো, মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। এটা কিন্তু মানে প্রকাশকাল গ্রন্থাগারে নয়, এটা হচ্ছে পত্রিকায় প্রকাশকাল 1949 বা শ্রাবণ 1356। স্মৃতিকথা, হ্যাঁ, যেটা খুব ইম্পর্ট্যান্ট, বসুমতী পত্রিকায় প্রকাশিত। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে একটি তিনি রচনা করেন। 13 নম্বর পেজে স্মৃতিকথা নামক আত্মজীবনীমূলক গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ, যাই খুশি বলতে পারেন, অসুবিধা নেই। যতীন্দ্রনাথ সেনগুপ্ত কমপ্লিট। এবার আসুন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দুশো 17 নম্বর পেজ, প্রথম যেটা প্রবন্ধ গ্রন্থ, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, প্রথম প্রকাশিত বাংলা প্রবন্ধ গ্রন্থ। 1 নম্বর দাগ, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, 1929। 217 নম্বর পেজ, 217 নম্বর পেজ, 1 নম্বর দাগ, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, 1929। তারপর দেখুন 218 বলছি 218 নম্বর পেজ, 6 নম্বর দাগ, দীপময় ভারত, 1940। আর 5 নম্বর দাগ, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, তার ব্যাকরণ গ্রন্থ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, 1939 বা 1346।
7 নম্বর দাগ বৈদেশিকী প্রথম খণ্ড 1943 বা 1350। সাংস্কৃতিকী একটা কথা বলি, অনেকে ভাবেন যে সাংস্কৃতিকী তার দুটো মাত্র, তার 3টা খণ্ড ভাবেন, কিন্তু না, তার 4টা খণ্ড সাংস্কৃতিকী। আমাদের 4 নম্বর সংস্করণ পর্যন্ত 3 নম্বরটা সাল দেওয়া ছিল, 4 নম্বরটা সাল দেওয়া ছিল না, কিন্তু পঞ্চম সংস্করণে 4টারই সাল দেওয়া আছে। এগুলো হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আর সাংস্কৃতিকী দুটো তার জীবদ্দশায় প্রকাশিত, আর দুটো খণ্ড তার মৃত্যুর পর বা মরণোত্তরে প্রকাশিত। তো দাগ নিন, 4টা খণ্ডে পড়তে হবে। 219 নম্বর পেজ, 12 নম্বর দাগ সাংস্কৃতিকী প্রথম খণ্ড 1962 বা চৈত্র 1368। চৈত্রটা অ্যাড করে দিন, চৈত্র 1368, যেটা আমাদের মধ্যে ছিল না। তার 15 নম্বর দাগ সাংস্কৃতিকী দ্বিতীয় খণ্ড 1965 বা কার্তিক 1372। আচ্ছা, দীপময় ভারতে দুটো সাল পাওয়া যাচ্ছে। আর একটা 16 নম্বর দাগ দীপময় ভারত 65 আর শ্যামদেশ 65, মিলিয়ে 18 নম্বর দাগে হয়েছে রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ 1965, যেটা তার দীপময় ভারত গ্রন্থের পরিবর্ধিত সংস্করণ। ঠিক আছে, তো দীপময় ভারত শ্যামদেশ একসঙ্গে নিয়ে রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ 1965, 16, 17, 18, 18টাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর 220 নম্বর পেজে চলে আসুন। 22 নম্বর দাগ মারাত্মক ইম্পর্টেন্ট, জীবন কথা, তার একটি অসম্পূর্ণ রচনা, এটা আত্মজীবনীমূলক বা আত্মস্মৃতিমূলক, 1979। তারপর 23 নম্বর দাগ সাংস্কৃতিকী তৃতীয় খণ্ড 26 নভেম্বর 1982 বা 1389, 26 নভেম্বর 1982 বা 1389। তারপর 221 25 নম্বর দাগ সাংস্কৃতিকী চতুর্থ খণ্ড 3 নম্বর 4 নম্বর হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে, প্রথম দুটো খণ্ড জানা নেই। স্যার সালটা বলুন। সাংস্কৃতিকী তৃতীয় খণ্ড 26 নভেম্বর 1982 বা 1389, 593 বিয়োগ করতে হবে। তারপর দেখুন 221 নম্বর পেজ সাংস্কৃতিকী চৌদ্দ খণ্ড 25 নম্বর দাগ, এটা হচ্ছে 1993 এপ্রিল মাস, যেহেতু এপ্রিল মাস তাই বঙ্গাব্দ জানা যায়নি, তো হচ্ছে এপ্রিল মাস 1993, 221 নম্বর পেজ। এই 3 নম্বর 4 নম্বর আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত, বাকিগুলো দুটো জানা যায়নি বা কিছু দেওয়া নেই বইতে। তারপর দেখুন 221 নম্বর পেজে 1 নম্বরটা ইংরেজি প্রবন্ধ গ্রন্থ মারাত্মক ইম্পর্টেন্ট। প্রথম আর দ্বিতীয় খণ্ড হচ্ছে 1926, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত। 221 নম্বর পেজের 1 নম্বর দাগ দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 1 নম্বর খণ্ড 1926। আর 222 নম্বর পেজের 2 নম্বর দাগ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ওডিবিএল পার্ট 2, দ্বিতীয় খণ্ড 1926। দুটো খণ্ড কিন্তু কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত। আর তার 3 নম্বর খণ্ড 223 নম্বর পেজের 23 নম্বর দাগ, 223 নম্বর পেজের 23 নম্বর দাগ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পার্ট 3 অথবা ওডিবিএল পার্ট 3, মানে তৃতীয় খণ্ড। এটা হচ্ছে 1973 খ্রিস্টাব্দ, এই 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত। দুটো 26-এ হলেও একসঙ্গে প্রকাশিত হলো, এটা হচ্ছে 1971, 45 বছরের পর প্রকাশিত। 1971 তার শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের তৃতীয় খণ্ড। ঠিক আছে, তো এটা দাগ নিয়ে রাখবেন। তারপর দেখুন
এটা আর দরকার নেই, এটা শেষ। এবার যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাথা খারাপ করা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চলে আসুন। তারাশঙ্কর খুব মুশকিল, বিশাল লিখেছেন। আমাদের সারথি বইতে প্রায় 200টা প্রশ্ন আছে, 190টার মতো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। 190 না 194, হ্যাঁ, তো বিশাল ইম্পর্টেন্ট। আমি গল্প বলছি না, শুধুমাত্র মানে কাব্যগ্রন্থ বা যে উপন্যাস আছে, কাব্যগ্রন্থটা নেই তবু ওটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, বঙ্কিমের একটা আমি বলতে ভুলে গেছি, সেটা মিষ্টি হয়ে গেছে, ওই ললিতা পুরাকাল্পিক গল্পদাতা মানস। হ্যাঁ, বঙ্কিমের একটা বলতে আমি ভুলে গেছি হঠাৎ, যদি তার সিলেবাসে মানে তার নেই এসএসসির ক্ষেত্রে, তবু মনে রাখতে হবে, কাব্যগ্রন্থটা ওনার নেই। সেটা হচ্ছে, একটু ভুলে দাগ নিয়ে দিন, আমার ভুলে গেছে। ওই 62 নম্বর পেজে ছিল, 62 নম্বর পেজে ছিল কাব্যগ্রন্থ ললিতা, অনেকে বলে, কিন্তু কাব্যগ্রন্থ নাম হচ্ছে ললিতা পূর্ণচ্ছেদ, পুরাকাল্পিক গল্প পূর্ণচ্ছেদ তথা মানস, 1856। রচনাকাল হচ্ছে 1853, রচনাকালটা মনে রাখার দরকার নেই, তো 1856 মনে রাখবে, ঠিক আছে, 62 নম্বর পেজে। আবার চলে আসুন 230 নম্বর পেজ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ত্রিপত্র, প্রথম কাব্যগ্রন্থ ত্রিপত্র, একটাই কাব্যগ্রন্থ, 1926-এর ফেব্রুয়ারি মাস বা 1332। 226 বললেই হবে, ত্রিপত্র, 230 নম্বর পেজ, প্রথম কাব্যগ্রন্থ। এবার উপন্যাসে চলে আসুন, 231 নম্বর পেজ, চৈতালি ঘূর্ণি, 1931 বা আশ্বিন 1338। 1 নম্বর দাগ, চৈতালি ঘূর্ণি, 1931 বা 1338। আচ্ছা, পাষাণপুরী 2 নম্বর দাগ, 1933 বা 1340। দুশো 32 নম্বর পেজ, 4 নম্বর দাগ, রাই কমল, 1934 বা 1341। রায় কমনের সালটা বলুন। 1934 বা 1341। তারপর দেখুন 7 নম্বর, ধাত্রী দেবতা, 1939 বা 1346। 32 নম্বর পেজ। আচ্ছা, আগে একটা ছেড়ে গেছি, 231 নম্বর পেজের 3 নম্বরটা, নীলকণ্ঠ, 1933 বা 1340। নীলকণ্ঠ দাগ নিয়ে দেবেন, ঠিক আছে। আবার আসুন 233, 8 নম্বর দাগ, কালিন্দী, 1940 বা 1347। 9 নম্বর, গণদেবতা, মারাত্মক ইম্পর্টেন্ট, 1942। কি 1946 না 40? 40 বা 1347, কালিন্দী। 9 নম্বর হচ্ছে গণদেবতা, সময় শেষ, কিন্তু তাড়াতাড়ি করুন, শেষ করতে হবে এটা, 1942 বা 1349। কোনটা ছাড়বো কোনটা ধরবো। তারপর 234 নম্বর পেজ, 11 নম্বর দাগ, পঞ্চগ্রাম, 1944 বা মাঘ 1350। তারপর 12 নম্বর দাগ, কবি, এটাকে ঠিক করে নিন, 1942 মার্চ মাস, চৈত্র 1348। কবি, মার্চ 1942, চৈত্র 1348। 13 নম্বর দাগ, সন্দীপন পাঠশালা, 1946 বা মাঘ 1352। কিশোর সংস্করণ নয় কিন্তু, অরিজিনালটা, ঠিক আছে।
1946 বা মাঘ 1352, 13 নম্বর। দাগ নাম চেঞ্জ হয়েছে, খেয়াল করবেন একটু। তারপর 235 নম্বর পেজ, 16 নম্বর দাগ, হাঁসুলি ব্যাকের উপকথা, 18ই জুন 1947 বা আষাঢ় 1354। সন্দীপন পাঠশালাটা বললেন 46। হ্যাঁ, 46 বা মাঘ 1352, অরিজিনালটা, কিছু সংস্করণ নয় কিন্তু। তারপর দেখুন 21 নম্বর, নাগিনী কন্যার কাহিনী, 1952 বা আশ্বিন 1359। স্যার হাঁসুলি বাকেটটা আর একবার বলুন সালটা। 1947 বা 1354। তারপর দেখুন 236 নম্বর পেজ, 22 নম্বর, আরোগ্য নিকেতন, 1953 বা চৈত্র 1359। আরোগ্য নিকেতন 1953 বা চৈত্র 1359। তারপর দেখুন 237 নম্বর পেজ, রাধা, 1958 বা চৈত্র 1364। তারপর 29 নম্বর, ডাক হরকরা, এই নামে গল্প আছে, 1958 বা বৈশাখ 1365। 1958। হ্যাঁ, 1958 বা 1365 বৈশাখ মাস। তারপর 31 নম্বর, মহাশ্বেতা, 1960 বা আষাঢ় 1367। 43 নম্বর দাগ, 238 পেজ, 43 নম্বর দাগ, গন্না বেগম, 1965 বা 1372 আষাঢ় মাস। 1965 বা আষাঢ় 1372 গন্না বেগম। তারপর 241 পেজ, 62 নম্বর দাগ, আমি কিন্তু চেঞ্জ করেছি, তাই আগের সংস্করণ একটু মিলিয়ে নেবেন। 62 নম্বর দাগ, 241 নম্বর পেজ, কালান্তর। কালান্তর হচ্ছে 1956 বা ভাদ্র 1363। 1956 বা ভাদ্র 1363। তবে একটা জিনিস আমি ছেড়ে গেছি, একটু দাগ নিয়ে নেবেন, যেটা হচ্ছে 233 নম্বর পেজের 10 নম্বর দাগ, মন্বন্তর। 233 নম্বর পেজের 10 নম্বর দাগ, মন্বন্তর, 25 জানুয়ারি 1944 বা মাঘ মাস 1350। তো চলে আসুন একদম, এবার উপন্যাসগুলো নাটককে পরিবর্তিত হয়েছে, তো নাটকের সালগুলো তো লাগে না কিন্তু। কি বললেন আর একবার বলুন। এই পরেরটা কি বললেন? মন্বন্তর 1944 বা 1350। তারপর চলে আসুন একদম 242 নম্বর পেজ, নাটক। তিনি প্রায় 20 নাটক লিখেছিলেন। 1 নম্বর দাগ দিন, দুই পুরুষ, 20 জুন 1942 বা আষাঢ় 1349। 242 নম্বর পেজ, 20 জুন 1942 বা আষাঢ় 1349, দুই পুরুষ। আর বাকিগুলো তো আছে, নাটকে হয়ে গেছে, দরকার নেই, নাটক বলে দিচ্ছি না। শুধুমাত্র 3 নম্বর দাগ দিন, এই হ্যাঁ 4 নম্বর, বিংশ শতাব্দী। 4 নম্বর দাগ দিন, বিংশ শতাব্দী, 1945 বা মাঘ 1351। 243 নম্বর পেজ।
আচ্ছা, এই 11 নম্বরটা ইম্পর্টেন্ট, তথ্য ইম্পর্টেন্ট যে 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে তিনি কোন নাটকটি রচনা করেন? এটা মারাঠা তর্পণ, ঠিক আছে। কিন্তু মানে নাটকটি রঙ্গমঞ্চ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর পুড়িয়ে ফেলেছিলেন। আর কি পাণ্ডুলিপি। তারপর প্রবন্ধ নিবন্ধ 3 নম্বর দাগ, রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী 1971। 3 নম্বর দাগ 43 নম্বর পেজ, প্রবন্ধ নিবন্ধ, রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী 1971 বা 1378। আর প্রহসন 16 নম্বর দাগ, চকমকি। চকমকি হচ্ছে 1945 বা 1352। সালটার থেকে ইম্পর্টেন্ট বেশি, তার একমাত্র প্রহসনের নাম কি? চকমকি, ঠিক আছে। 1945 বা 1352। তারাশঙ্কর কমপ্লিট। আবার পরের দিন দিবসের বন্ধ থেকে করানো হবে। আজকে রাখলাম, আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, সবাই দেখে নেবেন, ঠিক আছে। রাখলাম তাহলে। মোটামুটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাল থেকে শুরু হবে, তারাশঙ্কর বন্ধ পর্যন্ত কমপ্লিট, 250 পেজ কমপ্লিট। পরের দিন 350 পেজ শেষ করতে হবে যা করে, ঠিক আছে। রাখলাম তাহলে।